স্বাগত দুপুর 12টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নিয়মিত দেখভালের অভাবেই সারা দেশে ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে বলছেন বিশ্লেষকরা। তাদের অভিযোগ, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই শুরু হয় তোড়জোড়, কিন্তু কিছুদিন পরে আবারও সব হয়ে যায় আগের মতো। এই বাস্তবতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আহসানুল জব্বার বলেছেন, অভিযান চলবে। এরই মধ্যে 33টি নিরাময় কেন্দ্র বন্ধ করা হয়েছে। অনিয়ম পেলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মৃত্যুতে নতুন করে আলোচনায় আসে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতাল প্রসঙ্গ। গণমাধ্যম ও গণমানুষের সমালোচনা আর কর্তৃপক্ষের চাপে নিরাময় কেন্দ্রগুলোতে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বেশ কিছু নিরাময় কেন্দ্রের অব্যবস্থাপনা এবং অনুমোদনহীন বাস্তবতার প্রমাণ পায় তারা। সবশেষ তথ্য বলছে, নানা অভিযোগে বন্ধ করা হয়েছে 33টি প্রতিষ্ঠান। কিন্তু বিশ্লেষকরা বলছেন, নিয়মিত তদারকির অভাবেই ব্যাঙের ছাতার মতো গজিয়েছে তারা। ব্যাংকের ছাতার মতো যে আমাদের বেসরকারি পর্যায়ে যে আমাদের নিরাময় কেন্দ্রগুলো গড়ে উঠেছে, সেটা ক্লোজ মনিটরিং না, তারা মনিটরিং করার জন্য যে প্রসিজিওর গুলোর কথা বিধিমালায় বলা হয়েছে সেটা অ্যাবসলিউটলি মিসিং। নিয়ন্ত্রণটা এবং এই সুপারভিশনটা কন্টিনিউ যাতে করা হয়, ঠিক মতো করা না হয়, আলটিমেটলি কিন্তু এই সকল ধরনের আমি বলবো যে আয়োজন, সেগুলো আসলে ব্যর্থ হয়েছে। অনুসন্ধানে এমন অনেক প্রতিষ্ঠান পাওয়া গেছে যারা রোগীদের মারধর করে। তালিকায় থাকলেও বাস্তবে নেই ডাক্তার। আমার সাথে খুব বাজে করা হইতো, তারপর আমাকে রাত্রি উঠছে, কালকে রাত্রে আমাকে মারা হয়েছিল। ফ্যামিলি আইলে উল্টাপাল্টা বোঝায় যে আপনার বাড়ি তো ভালো হয় নাই, ঠিক আছে, ওনাদের গেটের থেকে বিদায় করে দিত, দেখাও করতে দিত না আমাদের। আমরা এখানে ভালো হওয়ার জন্য আসছিলাম, মূলত এখানে মেডিকেল ট্রিটমেন্টটা নাই। এই বাস্তবতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, অভিযান চলমান থাকবে, নেওয়া হবে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ। ইতিমধ্যে আমাদের প্রায় সবগুলো তদন্ত করা হয়ে গিয়েছে। এই তদন্ত আগে কিন্তু আমরা 22টা নিরাময় কেন্দ্র বন্ধ করে দিয়েছি, আর তার মধ্যে এই ঘটনার জন্য একটা আমরা বন্ধ করলাম। আর গত কয়েকদিন তদন্ত করে 7টা যাদের কোনো লাইসেন্সই ছিল না, এগুলো আমরা তালা মেরে দিয়েছি। যেভাবে থাকা দরকার আমাদের বিধি অনুযায়ী, নিম্ননীতি অনুযায়ী আমরা চেষ্টা করছি সেভাবে যাতে তারা তাদের কার্যক্রম চালায়। রাজধানী ঢাকায় 105টি সহ সারা দেশে অনুমোদিত 324টি মাদক নিরাময় কেন্দ্র আছে। আর পরিসংখ্যান বলছে, সারা দেশে অনুমোদনহীন প্রতিষ্ঠান আছে প্রায় 1200। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 2 যুগ আগের দোকান কর্মচারী মনির আজ 1,500 কোটি টাকার মালিক। সোনা চোরাচালান আর রাজকের নথি জালিয়াতি করে গড়েছেন সম্পদের সাম্রাজ্য। গোল্ডেন মনির নামে প্রভাবশালীদের ছত্রছায়া হয়ে ওঠেন অপরাধ জগতের মাফিয়া। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। বাড্ডায় প্রাসাদ সম এই বাড়ির মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। আলাদিনের রূপকথার চেরাককেও হার মানায় তার সম্পদের সাম্রাজ্য। এই বাড্ডায় একজন মনিরেরই আছে বড় বাজার, জায়গা দখল করে গড়া স্কুল, কয়েক বিঘার উপরে বিশাল মাঠ, আরও আছে গাড়ির গ্যারেজ, বাগান বাড়ি, নির্মাণাধীন বাড়ি, শতাধিক প্লট। ডিআইটি প্রজেক্টে এর সব হাতিয়েছেন রাজুক কর্মকর্তার সাথে যোগ সাজসে নথি জালিয়াতি করে। বাজার হচ্ছে ওনার আমার নামে, বললাম না, প্রায় 100 কাছাকাছি প্লট হবে ডিআইটিতে, এরকম আর এমনি তো অন্যান্য জায়গায় আছে, আরো বাইরে আছে না, ওনার জমজম টাওয়ারে আছে, আর অন্যান্য অনেক জায়গায় আছে। শুধু বাড্ডাতেই সীমাবদ্ধ নয়, পূর্বাচল, বাড়িধারায় 20 কাঠার প্লট, উত্তরা, নিকুঞ্জ, কেরানীগঞ্জে হাতিয়ে নিয়েছেন আরো বেশ কয়েকটি প্লট। উত্তরায় মালিকানা আছে জমজম শপিং সেন্টারের, হয়েছেন হাউজিং কোম্পানির মালিক। আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে আসে তার 25টি অ্যাকাউন্টে 930 কোটি 22 লাখ টাকা লেনদেনের তথ্য। পাওয়া যায় নগদ 542 কোটি টাকা। সোনা চোরা কারবারি মনির ব্যাংক থেকেও নিয়েছেন 110 কোটি টাকার লোন। দুদক অনুসন্ধানে 610 কোটি টাকার সম্পদের ইতিমধ্যে খোঁজ পেয়েছে। 11 বছর আগে তার বিরুদ্ধে একটি মামলাও করেছিল দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি। রাজুকের 200-র বেশি প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগে তদন্তে নেমেছে প্রতিষ্ঠানটি। অপরাধ করেছে, সেই অপরাধটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কিনা যাচাই বাছাই করে, যদি দুর্নীতি কমিশনের তফসিলভুক্ত অপরাধ হয়, দুর্নীতি কমিশন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। 5 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই 5 সদস্যের কমিটি তাদের কর্মকাণ্ড অনুযায়ী যত দ্রুত সম্ভব শেষ করা সম্ভব সেই দ্রুততম সময়ের ভিতরে প্রতিবেদন দাখিল করবে।
অনুসন্ধানে বেরিয়ে আসে সোনা চোরা কারবারি গোল্ডেন মনিরের গডফাদার কমিশনার সোনা শফির নাম। তার হাত ধরেই সোনা চোরাচালানে উত্থান ঘটে অপরাধ জগতের নতুন এই অধিপতির। যদিও এই সোনা শফিও এখন মালয়েশিয়ায় পলাতক। শোরুম দিয়ে করেছেন গাড়ির ব্যবসাও, বাইতুল মোকারমে আছে স্বর্ণের ব্যবসা, বিদেশেও পাচার করেছেন শত কোটি টাকা। তথাকথিত গোল্ডেন মনির কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কাজে একদিক থেকে যেরকম যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে বিচার আওতায় আনতে হবে, অন্যদিক থেকে বাংলাদেশে আইনের প্রয়োগ, আইনের শাসন সুশাসন নিশ্চিত করতে না পারলে এই ধরনের অনিয়ম দুর্নীতি অব্যাহত থাকবে। অভিযোগ আছে মালয়েশিয়ায় পলাতক বাড্ডার সাবেক কমিশনার কায়ুমের অর্থের যোগানদাতা এই গোল্ডেন মনির। তার বাড়িতে অভিযানে 8 কেজি স্বর্ণ, নগদ 1 কোটি 9 লাখ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে র্যাব। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে যখন টিকে থাকার লড়াইয়ে দেশি বিদেশি অনেক এয়ারলাইন্স কোম্পানি, তখন নতুন আকাশে ডানা মেলার ঘোষণা দিল ইউএস বাংলা। আসছে বছরের শুরু থেকে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিটি মধ্যপ্রাচ্যের দুবাই ও আবুধাবিতে এবং শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালেতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মানতে কতটা তৎপর এই এয়ারলাইন্স কোম্পানি? যাত্রীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে যাত্রা শুরু, গন্তব্য কক্সবাজার। পর্যটন মৌসুম ঘিরে যেখানে পর্যটকদের ভিড়ে মুখরিত সমুদ্র সৈকত, উড়োজাহাজগুলোতেও তার ছাপ, যাত্রীদের বাড়তি চাপ। ইউএস বাংলার এই ফ্লাইটের যাত্রীদের কাছে জানতে চাওয়া স্বাস্থ্যবিধি মানা নিয়ে কতটুকু সন্তুষ্ট তারা, নিজেদের সুরক্ষায় কি করছেন কেবিন ক্রুরা। প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের গ্লাভস মাস্ক চেঞ্জ করে ফেলছি আমাদের নিজেদের সুরক্ষার জন্য। একটা আতঙ্ক ছিল যে এই করোনায় কতটুকু হাইজিন মেনটেন করা হবে, কিন্তু ইউএস বাংলার যে পরিবেশটা দেখলাম খুব চমৎকার। গেটের টেম্পারেচার মাপছে, হাতে গ্লাভস দিচ্ছে, ফেস শিল্ড দিচ্ছে, মাস্ক দিচ্ছে। করোনাকালে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুবাই, আবুধাবি, দিল্লি, চেন্নাই, মালে, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, হ্যানয়, প্যারিস সহ বিশ্বের বিভিন্ন দেশে 100টিরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিটি। বর্তমানে অভ্যন্তরীণ সবগুলো রুট ছাড়াও ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও গুয়াংজু রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। কক্সবাজারে আয়োজিত এক ব্রিফিংয়ে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, নতুন বছরের শুরু থেকে প্রথমবারের মতো নতুন 4টি আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলবে তাদের উড়োজাহাজ। নতুন বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই এবং আবুধাবিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সেই সঙ্গে সার্কভুক্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। দুর্যোগকালে এভিয়েশন খাতে টিকে থাকার লড়াইয়ে যাত্রীদের আস্থা অর্জনের উপরই বেশি গুরুত্ব দিচ্ছে দেশীয় এই এয়ারলাইন্স কোম্পানিটি। করোনা মহামারীর মধ্যে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি যাত্রীদের আস্থা অর্জনের জন্য চেষ্টা করছে বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস বাংলা। তারা বলছে, যাত্রীদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া পেলে অভ্যন্তরীণ রুটে ফ্রিকোয়েন্সি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। পরীক্ষা ছাড়াই পরের সেমিস্টারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোভিড-19 প্রেক্ষাপটে টানা 8 মাস বন্ধ থাকায় অনলাইনে পাঠ্যক্রম চালানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়গুলো। অনেক শিক্ষার্থী এরই মধ্যে এক সেমিস্টার পার করে শুরু করেছে পরবর্তী সেমিস্টার, কিন্তু হয়নি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা হবে, কিন্তু সেশন জটের সম্ভাবনা কমাতে অনলাইনে ক্লাস চালিয়ে নিচ্ছেন তারা। পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। সজল দাসের রিপোর্ট। 6 সেমিস্টার শুরু করতেছি, তখন আমি গিয়ে 6 সেমিস্টারের নগদ পড়াটা ক্লাস করাটা দিয়ে পরীক্ষা দিব, নাকি হচ্ছে 5th সেমিস্টার যেটা শেষ হয়ে গেছিল আবার শুরু করে পরীক্ষা দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর মতো অবস্থা দেশের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত লাখো শিক্ষার্থীর। অনলাইনের মাধ্যমে শেষ হয়েছে, কিন্তু ফাইনাল পরীক্ষা হয়নি। এখন হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের যে অনলাইন ক্লাস সেগুলো শুরু হয়েছে। চরম বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নামমাত্র অনলাইন ক্লাস তৈরি করেছে সেশন জট। কোভিডের আগে 5টা বিষয় পরীক্ষা সম্পূর্ণ হয়েছিল, কোভিডের জন্য 4টা পরীক্ষা অফ হয়ে গেছিল। তো এমন নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি যে 4টা পরীক্ষা কবে হবে। এটা নিয়ে আমরা আসলে খুবই মর্মাহত এবং খুবই মানসিকভাবে খুবই বিপর্যস্ত যে আসলে কি হবে। এই যখন শিক্ষার্থীদের অবস্থা, তখন কি বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? চতুর্থ বর্ষ সম্মানের যে 2,25,000 শিক্ষার্থীর
মাঝপথে এসে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছে। এখন তারা এই অর্ধে পরীক্ষার উপরে তো আমরা তাদের কোনো সার্টিফিকেট দিতে পারি না, কারণ ওই সার্টিফিকেট তো চাকরির ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোথাও কোনো কাজে আসবে না। অটো প্রমোশনের তো কোনো সুযোগ নাই। আমরা একটা বিকল্প পন্থা অবলম্বন করতে পারি। লেখাপড়া চালিয়ে নিতে পরীক্ষা ছাড়াই পরবর্তী সেমিস্টার বা বছরের ক্লাস শুরু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে পরীক্ষা। যেহেতু সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিভার্সিটিগুলি বন্ধ আছে, সেশন জট নাও হতে পারে, কারণ আমাদের ক্লাস তো চলমান। আমরা এগুলো নিয়ে নেবো এবং যখন আমাদের পরিস্থিতিগুলি স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা একসঙ্গে পরবর্তী নেব। এবছরের অগণিত পরীক্ষার সাথে যুক্ত হচ্ছে পরবর্তী বছরের পরীক্ষাও। এই পরীক্ষা পরবর্তী বছরে আদৌ কি নেওয়া সম্ভব হবে, এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে যতই সময় গড়াচ্ছে দেশের উচ্চশিক্ষায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে লেগেছে করোনার দ্বিতীয় ঢেউ, বাড়ছে আক্রান্তের সংখ্যা, কিন্তু এখনও বিন্দু মাত্র সচেতন নন নগরবাসী। যদিও জেলা প্রশাসন বলছে সচেতনতা বাড়াতে মাঠে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের 10টি টিম, তবে মাস্ক পরাতে কিংবা সামাজিক দূরত্ব নিশ্চিতে এখনও সফল নয় প্রশাসন, বলছেন সমাজ বিশ্লেষকরা। চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আবারও শুরু হয়েছে করোনার তাণ্ডব। দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ, কিন্তু তারপরও মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা। সামাজিক দূরত্ব তো মানছেনই না, মাস্কও নেই অনেকেরই মুখে। এমন চিত্র এখন পুরো নগর জুড়ে। আমি একাতি সেজন্য মাস্ক পরিনি, মাস্ক আমার পকেটে আছে। বাসা আনতে ফেলতে গেছি, মনে নাই বাসা আনতে। আমার মাস্ক আছে, করতেছি আমার মাস্ক আছে। জেলা সিভিল সার্জনের এক পরিসংখ্যানে দেখা যায় গত 3 মাসে শুধু চট্টগ্রাম নগরীতেই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩৫,০০০ মানুষ, আর মারা গেছেন ৩১৬ জন। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন সচেতনতা বৃদ্ধিতে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত, কাজ করছে সিটি কর্পোরেশনও। সব জায়গায় প্রচারণা চালাচ্ছি উইদাউট মাস্ক যেন বের না হয়। এর সাথে যুক্ত হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যারা এই যে মাস্ক ব্যবহার করতেছেন না, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জরিমানা, জেল, এই ধরনের প্রোগ্রামের দিকে হচ্ছে। সর্বসাধারণ যদি আমাদের মাস্ক পরিধান করি আমরা সবাই মিলে, তাহলে সেক্ষেত্রে আমাদের করোনার প্রভাবটা অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তবে মাস্ক পরাতে কিংবা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এখনো সফল নয় প্রশাসন, বলছেন সমাজ বিশ্লেষকরা। যারা মনিটরিং করার দায়িত্ব, নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তাদের অবহেলা, গাফিলতি, সীমাবদ্ধতার কারণে নাগরিকরা এই জায়গায় যেতে পারছে। আমি প্রথমত তাদেরকে দায়ী করব। সুতরাং আমরা আশা করব প্রশাসন যতটুকু বিলম্ব করেছে এখন খুব দৃঢ়চেতার সাথে শক্ত হাতে যে নিয়ন্ত্রণ করবেন সেটাই প্রত্যাশিত। কক্সবাজার সহ চট্টগ্রামে করোনা ল্যাব আছে 5টি, আর স্যাম্পল কালেকশন বুথ আছে 20টি। নিয়োজিত আছেন 1600 চিকিৎসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটি আগেই বলছিলাম, চট্টগ্রামে লেগেছে করোনার দ্বিতীয় ঢেউ, বাড়ছে আক্রান্তের সংখ্যা, কিন্তু এখনো বিন্দু মাত্র সচেতন নন নগরবাসী। যদিও জেলা প্রশাসন বলছে সচেতনতা বাড়াতে মাঠে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের 10টি টিম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু। মুমু, মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেই মানছে না, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি দেখছেন সরেজমিনে? ধন্যবাদ জয়। সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম, অনেকেই আসলে মাস্ক পরছে, আবার অনেকেই পরছেন না। প্রশাসন কিন্তু জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ তাণ্ডব চালানো শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। এই পর্যন্ত ৩৫,০০০-এর অধিক মানুষ কিন্তু করোনা আক্রান্ত রয়েছে। দৈনিক হিসাব যদি বলি, প্রায় 200-র অধিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, এবং এইসব মানুষগুলোর করোনা আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় যে কারণটি সিভিল সার্জন চিন্তা করছেন সেটি হচ্ছে মাস্ক না পরা, সচেতন না হওয়া এবং সামাজিক দূরত্ব না মানার কারণে। এবং আমি যে জায়গাটি আছি এটা একটি জনবহুলপূর্ণ একটি এলাকা। এখানকার যে মানুষগুলো রয়েছে এতক্ষণ পর্যন্ত তারা কিন্তু মাস্ক পরেনি। সাংবাদিক কিংবা পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখলেই তারা হয়তো মাস্ক পরা শুরু করে, কিন্তু এটা খুবই সাময়িক এবং পরবর্তীতে দেখা যায় একই চিত্র সবখানে বিরাজ করছে। কারণ হচ্ছে মানুষকে সচেতন করা যাচ্ছে না। যদিও করোনার দ্বিতীয় ঢেউ প্রথমে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মানুষ সচেতন না হওয়ার কারণে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বন্দরনগরী চট্টগ্রামে। এই মানুষ যদি সচেতন না হয় তাহলে
এই সংক্রমণ আরও বেশি ভয়াবহ রূপ নিবে। আপনার করোনার যেই সংক্রমণ রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসন, সেটি পর্যাপ্ত নয় বলছেন সমাজ বিশ্লেষকরা। যদি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হয়, তাহলে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যেতে হবে বলছেন অনেকে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জুই। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ফাতেমা জান্নাত মোমো। সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে মোট 6,544 জন। নতুন শনাক্ত হয়েছেন 2,273 জন। এ পর্যন্ত 4,58,711 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,223 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 3,73,676 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,378টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 27,29,580টি। বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল বিশ্ববাসী। যদিও 1 মাসের মধ্যেই বেশ কটি ভ্যাকসিন আসতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে, তবে এর মাঝে গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 6,05,000-এর বেশি মানুষ, আর প্রাণহানি হয়েছে 10,744 জনের। সারা বিশ্বে এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 14,48,000 এবং মোট সংক্রমিত হয়েছে 6,19,00,000-এর বেশি মানুষ। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত 1,64,000 আর মৃত্যু 1,398। ভাইরাসের প্রবল সংক্রমণের কারণে দেশটিতে ব্যাপক জনপ্রিয় ব্ল্যাক ফ্রাইডে শপিং ছিল অনেকটাই ফিকে। এবার বেশিরভাগ মানুষই অনলাইনে শপিং সেরেছেন। বছরের এই বিশেষ দিনে অর্ধেকেরও কম দামে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় যুক্তরাষ্ট্রে। এদিকে গেল 1 মাস ধরেই ভারত ও ব্রাজিলের সংক্রমণ কিছুটা স্থিতিশীল অবস্থায় এলেও ইউরোপে ক্রমেই বেড়ে চলেছে করোনা শনাক্তের সংখ্যা। ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালির পর এবার জার্মানিতে সংক্রমণের ধারা ঊর্ধ্বমুখী হয়েছে। দেশটিতে 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 22,000-এর বেশি মানুষ। এদিকে তুরস্কেও গেল 1 সপ্তাহ ধরে বেড়ে চলেছে সংক্রমণ। একদিনে দেশটিতে আক্রান্ত প্রায় 30,000। এদিকে আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ কানাডার বেশিরভাগ মানুষের মাঝে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেশ থেকে অর্থ পাচার বাড়ছে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটের হিসাব বলেছে অন্য অনেক দেশে প্রবণতা কমলেও ঊর্ধ্বমুখী প্রবণতা বাংলাদেশে। সবশেষ 236 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুবাই ও সিঙ্গাপুরে পাচার এবং আত্মসাতের অভিযোগে দুদক 3টি মামলা করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, রাজনৈতিক সদিচ্ছা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত চেষ্টা না থাকলে পাচার রোধ এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনা অসম্ভব। আলী তালুকদারের প্রতিবেদন। এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহক সিমার্ট সিটি জেনারেল ট্রেডিং এলএলসি, এটিজেড কমিউনিকেশন লিমিটেড ও ইউরো কার্ডস হোল্ডিং প্রাইভেট লিমিটেডকে ব্যবহার করে দুবাই ও সিঙ্গাপুরে ঋণের নামে 236 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ব্যাংকের 9 পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও জেসমিন আক্তার বাদী হয়ে কমিশনের ঢাকা 1 কার্যালয়ে তাদের বিরুদ্ধে 3টি পৃথক মামলা করেন। একটি মামলায় 160 কোটি 80 লাখ টাকা, দ্বিতীয় মামলায় 60 কোটি 40 লাখ টাকা এবং তৃতীয় মামলায় 14 কোটি 88 লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়। এ বিষয়ে দুদকের সিনিয়র সচিব বলেন, তারা টাকা পাচারের জন্য ভুয়া কোম্পানি খুলেছিল। সেই টাকা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে হস্তান্তর করে বিদেশে পাচার করেছেন। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। দুর্নীতি দমন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংকের, জাতীয় রাজস্ব বোর্ড এবং যদি অ্যাটর্নি জেনারেল অফিস, এই প্রতিষ্ঠানগুলো যদি সংঘবদ্ধভাবে যৌথভাবে কাজ করে, তাহলে যারা অর্থ পাচার করছেন
তাদেরকেও ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা যারা পাচারের সাথে সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি হিসেব বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর অর্থ পাচার বাড়ছেই। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সাভার পৌর এলাকা জুড়ে ড্রেনের কাজ ও সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। নতুন রাস্তা করে যাওয়ার পর আবার খুঁড়ে পুরো রাস্তা নষ্ট করে দেয় পৌরসভা। ফলে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। বলছেন, গেন্ডার সড়কের কাটা অংশে কাজ শেষে মাটি দিয়ে ভরাট করেই দায় সারে পৌরসভা। এসব অংশে ইট মাটি উঁচু নিচু হয়ে আছে, ফলে ঘটছে দুর্ঘটনাও। পাশাপাশি নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে পৌরসভা অধীনে উন্নয়ন প্রকল্প চলমান থাকায় নগরবাসীকে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পৌর এলাকার এই রাস্তা সংস্কার কতদিন ধরে চলছে, কি বলছেন ভুক্তভোগীরা, আর কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার রাজাসন এলাকায়। আপনার এই এলাকার যে উন্নয়ন কাজ আসলে 700 দিনের মধ্যে শেষ করার কথা, এবং সাভার পৌরসভার যে এই যে উন্নয়নের কাজ এবং উন্নয়নের যে চিত্র সেটি কিন্তু তুলে ধরা হয়েছে, এবং রাস্তা সড়কের কাজ এছাড়া ড্রেন এবং যে উন্নয়নের প্রায় 120 কোটি টাকার যে কাজ তারা করছে, এবং সেই কাজগুলি আপনি দেখছেন যে এই মুহূর্তে যে অবস্থা আপনারা দেখছেন, মানে এখনো যে উন্নয়নের কাজ সেটা কিন্তু এখন প্রায় 15 থেকে 20 বছর পর কিন্তু এইসব সড়কের কাজ শুরু করেছে, এবং এবার কিন্তু যে ভয়াবহ মানে যে কাজটি তারা হাতে নিয়েছে এবং কতদিনের মধ্যে শেষ হবে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে এইখানকার কর্তৃপক্ষ। এছাড়াও কিন্তু যারা সাধারণ মানুষ তাদেরকে অনেক ভুক্তভোগী হতে হচ্ছে, এবং তাদেরকে এখানকে আমি যে প্যানেল যে মেয়র রয়েছে তার সাথে একটু কথা বলবো, হাজী সেলিম মিয়া, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তো এই যে উন্নয়নের কাজ তো অনেক ধীর গতিতে হচ্ছে, এটা দ্রুত করার জন্য কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার 24-এর মাধ্যমে জানাচ্ছি যে দ্রুতই চলছে। আপনারা জানেন সারা পৃথিবীতে কোভিড-19-এর কারণে সারা পৃথিবীতে স্থবিরের মধ্যে ছিল, তার মধ্যে আমরা বাদ পড়ি নেই। আপনারা জানেন এইটা টেন্ডার হয়েছে আরো 1.5 বছর আগে। আমরা কাজ স্টার্ট করেছি, তাও 6 মাস বিলম্বন হয়েছে কোভিড-19-এর কারণে। এবং এই যে উন্নয়নের যে কাজ, যারা ডেভেলপমেন্ট আমাদের শেয়ার পার্টনার আছে, তাদের সহযোগিতা যেটুকু হয়েছে, তারাই বিভিন্ন সময় আমাদের কাজ এই করোনা-19 কারণে বন্ধ রেখেছিল। তারপরে তাদেরকে বুঝে গভর্নমেন্টের সাথে তারা একমত হয়ে কাজ স্টার্ট করছে। এর জন্য একটু দেরি হচ্ছে, ভোগান্তি তো হবেই, ভালো কাজের জন্য কিছুটা ভোগান্তি হবেই। এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর 21 এবং 2041 পর্যন্ত যে ভিশন আছে, তার ভিশনের এই প্রতিফলনের এই উন্নয়ন কাজ চলমান। আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশের যে রূপকার মাননীয় প্রধানমন্ত্রী, উনি তার সব কিছু আমাদের যে শহরকে গ্রামকে শহর বানানোর যে প্রতিশ্রুতি দিচ্ছে, তারই ধারাবাহিকতা উন্নয়ন। আপনাকে যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু বলেছে এবং উন্নয়নের জন্য তারা যে কাজ হাতে নিয়েছে, এবং মানুষের যে সাধারণ মানুষ এবং যারা এখানে পায়ে হেঁটে যায় তারা আসলে অনেক কষ্টে রয়েছে। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো যানবাহন চলাচল করছেন, এবং এই অঞ্চলের যে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার পৌর এলাকার রাস্তা সংস্কারের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথী। দুপুর 12টার সংবাদে আবারও স্বাগত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী, পদার্থবিদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে গুপ্ত হামলা চালায়। এ সময় ইরানের এই পদার্থবিজ্ঞানীর দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফাখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে জানিয়েছে বেশ কটি ইরানি গণমাধ্যম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবিদ জারেফ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি রাষ্ট্রীয় পর্যায়ে সন্ত্রাস। দেশটির IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এই বিশিষ্ট বিজ্ঞানীর হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছেন। ফাখরিজাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
জানাবো খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে আজ মুখোমুখি হতে যাচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। দুপুর 1:30টায় মিরপুর শেরে বাংলায় শুরু হবে ম্যাচ। দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6:30টায় মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্রতিপক্ষ ফরচুন বরিশাল। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। কাগজে কলমে বঙ্গবন্ধু টি-20 কাপের অন্যতম সেরা দল এবার গাজী গ্রুপ চট্টগ্রাম। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে 9 উইকেটে হারিয়ে মাঠে তা আরেকবার প্রমাণ করেছে সৌম্য লিটনরা। এবার তাদের প্রতিপক্ষ সাকিব মাহমুদুল্লাহদের জেমকন খুলনা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, কঠিন ম্যাচেই বোঝা যাবে ক্রিকেটারদের সামর্থ্য। গত ম্যাচে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, সামনে বোঝা যাবে ছেলেরা যখন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তখন আসলে কি হয়, তখন তারা পারফর্ম করতে পারে কিনা সেটা হচ্ছে আসলে মূল বিষয়। এদিকে খুলনা নিজেদের প্রথম ম্যাচে বরিশালকে হারালেও পরের ম্যাচে পাত্তা পায়নি রাজশাহীর কাছে। বিশেষ করে পাওয়ার প্লেতে টপ অর্ডারের ব্যর্থতা চোখে পড়েছে বেশি। তাই বিজয় ইমরুল সাকিবদের কাছে কোচ মিজানুর রহমান বাবুলের চাওয়া পাওয়ার প্লেকে কাজে লাগানো। ফার্স্ট ম্যাচে 37 রানে 4 উইকেট গেছে, লাস্ট ম্যাচেও 37 রানে 3 উইকেট গেছে। সো এই জায়গাটা আমরা ইমপ্রুভ করতে পারলে আমাদের রান আলটিমেটলি 200-র কাছাকাছি হওয়ার আশা করি আমি। দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। গেল ম্যাচে খুলনার বিপক্ষে ওপেন করে মিরাজ ফিরেছেন খালি হাতে। শেষ ওভারের বোলিংয়ে আরিফুলের কাছে হজমও করেছেন 4 ছক্কা। এরপরেও এক ম্যাচ দেখে মিরাজের উপর আস্থা হারাতে রাজি নন বরিশাল কোচ। মিরাজ কিন্তু আজ এইবারই প্রথম এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ওপেন করছে না, তার প্রিভিয়াস কিন্তু এক্সপেরিয়েন্স আছে। যেহেতু তার এক্সপেরিয়েন্স আছে এবং দেখবেন যে তার ওপেনে তার যে রান সে করে আসছে, সে প্রুভেন যে না ভালো খেলতে পারে, সেই স্কোপ হয়তো বা অতটা পায় নাই। তো আমি আশাবাদী যে না, সে ভালো করবে। এদিকে 2 ম্যাচে 2টিতেই জিতে ফুরফুরে মেজাজে আছে রাজশাহী। ম্যাচের আগের দিন হোটেলে সুইমিং আর জিম করে গা গরম করেছে শান্তরা। বরিশালের বিপক্ষেও জয়ের মোমেন্টাম ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ইলিয়াস তানি। নেক্সট ম্যাচটাতে অবশ্যই আমাদের ফোকাস থাকবে যে উইন করার। সো যেভাবে বেস্টটা দেওয়া যায়, সো আমাদের সেক্টর থেকে সবাই যে যার মতো বেস্টটা ট্রাই করবো। ইনশাল্লাহ নেক্সট যেটা সেটা দেখা যাবে। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাই।